খুলে যাচ্ছে গত 18 মাস ধরে বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের অফিস। ঝুলছে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি, উঠছে জাতীয় পতাকা, সাথে সেই স্লোগান জয় বাংলা। জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিনের মাথায় হঠাৎ করেই দেশের বিভিন্ন প্রান্তে পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসগুলোতে দেখা যাচ্ছে নানা তৎপরতা। আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি বিএনপি আজকে যে অবস্থান নিয়েছে এটি বাংলাদেশের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সংবিধান সবকিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ। আওয়ামী লীগের ওপর থেকে কি তবে উঠতে চলেছে নিষেধাজ্ঞা? সর্বোপরি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা। বাংলাদেশে কি ফের একবার আওয়ামী লীগ সক্রিয় হতে শুরু করেছে? এবার কি তবে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা? তবে কি শেষ রক্ষা হলো না? গোপনে দেশ ছাড়ছেন ডক্টর ইউনূস। এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জে ধরা খেলেন বাংলার ফেরাউন। দেশ ধ্বংস করে মব সন্ত্রাসের জনক কি তবে পালাচ্ছেন? দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া। চিটিংবাজি করে পাওয়া কোনো জিনিস দীর্ঘস্থায়ী হয় না, আপনারা সবাই জানেন। ইনিও তো চিটিংবাজি করে এসে বসছিলেন। তিনি একদম এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি করে দেশের রাষ্ট্রপতি হওয়া যায়, কিন্তু ভারত কখনোই তা মেনে নেবে না। গত গভীর রাতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি দেশ ত্যাগ করেছেন। কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন, এরকম খবর চাউর হয়ে গেছে। আওয়ামী লীগ এবং বিএনপি, আপনি নিজেই বলেছেন যে আপনি চান জামাতকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ বিএনপি এক হোক, কিন্তু আপনার কি মনে হয় যে যে আমি এটা বিশ্বাস করি যে সামনের ইলেকশনে কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগ আসবে, কিন্তু আপনার কি এটা মনে হয় না যে বিএনপি এবং জামাত মানে কোনো না কোনো ফর্মে, আমি বলতেছি, কিন্তু আপনার কি মনে হয় না যে আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক। তারই সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন মূলত সেগুলো ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো দর্শক আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের এই ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখে আসি। আওয়ামী লীগ এবং বিএনপি, আপনি নিজেই বলেছেন যে আপনি চান জামাতকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ বিএনপি এক হোক, কিন্তু আপনার কি মনে হয় যে যে আমি এটা বিশ্বাস করি যে সামনের ইলেকশনে কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগ আসবে, কিন্তু আপনার কি এটা মনে হয় না যে বিএনপি এবং জামাত মানে কোনো না কোনো ফর্মে, আমি বলতেছি, কিন্তু আপনার কি মনে হয় না যে বিএনপি এবং জামাত আওয়ামী লীগকে জাতীয় পার্টির মতো খেলবে, 10-12টা আসন দিয়ে এভাবে খেলবে, কোনো মতেই শক্তি নিয়ে আসতে দিবে না? দেখেন, আওয়ামী লীগের সমন্বয় যদি সঠিক থাকে নিজেদের ভিতরে, এবং এই জায়গাটা যদি তৈরি করা যায়, যেটা আপনি একটু আগে বললেন, আপনি ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগ মনে করতেছেন, তাহলে আওয়ামী লীগের দুর্দশা আছে সামনে। ওবায়দুল কাদের কি অপ্রতিরোধ আওয়ামী লীগের চেহারা নাকি? হ্যাঁ, আওয়ামী লীগের যত সংগ্রাম, যত আন্দোলন, যত সত্যিকার জয়, মানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থেকে জয় নয়, সত্যিকার জয়, সেখানে ওবায়দুল কাদের কোথায়? আমাকে দেখান তো, কোন ঘটনা আপনি তাকে খুঁজে পাবেন? অথবা যারা এখন ওনার সাথে আছেন তারাই বা কে কোথায় ছিল ওই সময় সত্যিকার জয়ের সময়? আমি যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের সত্যিকার সমন্বয় যদি হয় নিজেদের ভিতরে, নেতাকর্মীদের ভিতরে, এবং সত্যিকার অর্থে নতুন প্রজন্মের যারা আছেন, যারা ফাইট করতে চান, তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে এই দলকে নিয়ে খেলানোর সুযোগ আসলে অন্য কোনো দলের নাই, বরঞ্চ আওয়ামী লীগ অন্য দলকে নিয়ে খেলাতে পারে। আপনি উল্টিয়ে ফেলেছেন ব্যাপারটা। কিন্তু বিশ্বাসের জায়গাটা তো নাই। আমি একটা কথা বলি, যেমন আমি দুটো উদাহরণ দিই। গত 15 বছর ধরে আওয়ামী লীগ যে রাজনীতি করছে সেটা ছিল বিএনপি জামাত নির্মূলের রাজনীতি, একদম শেষ করে দেবে। আচ্ছা, এই যে 21 আগস্ট গ্রেনেড হামলা, এটা কি ছিল? এটা কি আওয়ামী লীগকে রাজনৈতিক মোকাবেলা করার উদ্দেশ্য ছিল না? তো 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল তো শেষ করে দেওয়ার জন্য, তাই না? শেখ হাসিনাকে শেষ করে দেওয়ার জন্য, এটা উদ্দেশ্য ছিল, যেই করুক না কেন। আর গত 15 বছর ধরে আমি বিশ্বাস করি তারেক রহমান দেশে আসলেই তারেক রহমানকে শেখ হাসিনা ফাঁসি দিয়ে দিত। এটা আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। তারেক রহমান তো ফাঁসি হয়নি, কিভাবে দেশে ফাঁসি দিত? ফাঁসি তো যে কোনো বিষয়, তারেক রহমান সাহেবের তো কোনো জায়গায় ফাঁসি হয়নি আমার জানা মতে। এই ফাঁসিটা দেওয়া হয় নাই যাতে বিদেশ থেকে আসতে, মানে ওই জানেন কিভাবে? মানে আমি এমন কোনো ডিসকাশন যেতে চাই না, আমার বিশ্বাস আমি তো আপনার সাথে বিশ্বাসের অনুষ্ঠান করতে আসিনি, আমি আপনার সাথে যুক্তি নির্ভর অনুষ্ঠান করতে এসেছি। আর যুক্তিটা আসবে একেবারে যেই তথ্য হাতে পাওয়া যায় সেটা নির্ভর করে। হিয়ারসে আলাপ করলে তো তাইলে আমি আমার দলের লোকের সাথে গল্প করবো, তাহলে তো আমি মিশন সাহেবের এই জনপ্রিয় অনুষ্ঠানে আসবো না। যেটুকু আমি পাচ্ছি, যেটুকু আমার হাতে আছে সেটার জন্য আমি আসবো। এখন আমার জানা মতো ওনার তো ফাঁসি দেওয়া হয় নাই। এটা গেল এক। 2 নাম্বার, 21 আগস্ট গ্রেনেড হামলা, আপনাকে এইভাবে আমি বলতে চাই, বাংলাদেশের 4টি ঘটনা আছে বাংলাদেশকে 12টা বাজিয়েছে। একটা ঘটনা জাসদ, দ্বিতীয় ঘটনার নাম হচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদ, ঠিক আছে, তৃতীয় ঘটনার নাম হচ্ছে জামাত ইসলামী, আর চতুর্থ ঘটনার নাম হচ্ছে 21 আগস্ট গ্রেনেড হামলা। এই 4 ঘটনা যদি না ঘটতো তাহলে বাংলাদেশের মানুষের আজকে এই দুর্দশা হতো না।
এটা বিএনপি লোকেরও দুর্দশা, আওয়ামী লীগের লোকেরও দুর্দশা, সাধারণ মানুষের দুর্দশা। এখন ঘটনাগুলো তো ঘটে গিয়েছে, এখন কি এই ন্যূনতম বিশ্বাসের জায়গা আছে যে বিশ্বাসের উপর ভর করে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে জামাতের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনাকে বলেছি যে এখন নির্ভর করবে আওয়ামী লীগ বিএনপি নেতাদের কত বড় উদারতা কাজ করে। যদি তারা মনে করে যে আমাদেরকে এই অবস্থা থেকে চিরকালের জন্য বেরিয়ে আসতে হবে, তাহলে নিশ্চয়ই একটা কমন গ্রাউন্ড তৈরি হবে, একটা ঐক্যের জায়গা তৈরি করতে হবে। আপনি কি বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারবেন? পারবেন না। 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, বাংলাদেশের জন্ম, অস্বীকার করতে পারবেন না। কারেক্ট? এখন দ্বিতীয় জন্ম কারা খুঁজতেছে? দ্বিতীয় জন্ম কারা খুঁজতেছে? ধরেন আপনার সন্তান, আপনি খুবই ভালোবাসেন, তাকে আপনি জন্ম দিয়েছেন, সে আপনার সন্তান। এখন আপনার সন্তান অসুস্থ হয়েছে গুরুতরভাবে, সে সুস্থ হয়ে উঠে চোখ তুলে বললো, বাবা আমার দ্বিতীয় জন্ম হয়েছে। আপনাকে ভালো লাগবে? জন্ম তো আপনি একবারই দিয়েছেন বাবা। এটা কথার কথা। এখন হ্যাঁ, এখন যারা দ্বিতীয় জন্মের কথা বারবার বলে, তাদেরকে আমরা সকলে সম্মিলিতভাবে পরিত্যাগ করবো কিনা সেই সিদ্ধান্ত নেওয়ারও ব্যাপার আছে। কারণ এত দ্বিতীয় জন্মের প্রয়োজন হচ্ছে কেন? আমার প্রথম জন্মদাতা পিতা মাতা যদি ভালো হয়ে থাকেন, তাহলে তো আমার দ্বিতীয়বার জন্ম নেওয়ার প্রয়োজন পড়ে না। হয়তো ভালো ছিল না, এই কারণে প্রয়োজন। এবং ওই যে আব্দুল নূর তুষার নাকি দিন একটা টক শোতে বলছিল আপনার জামাতের এক লোককে, যে ভাই আপনার বাবা মা 40 বছর পরে বিবাহিত থাকার পরে যদি আপনি এখন বলেন যে আপনার কামিংটা একটু দেখা প্রয়োজন, তাহলে তো শাহিদ আলম, হ্যাঁ শাহিদ আলম মনে পড়ছিল, জনাব শাহিদ আলম, তাহলে তো সমস্যাটা এরকম হয়েছে না? দেশ স্বাধীন হয়ে গিয়েছে, এই দেশের স্বাধীনতাকে কাজে লাগিয়ে দেশের 12টা বাজাচ্ছ, বাজি এখন বলছো যে কাবিন কোথায়? এই জিনিসটা বুঝতে পারছেন আমার কথাটা? এখন অফকোর্স আমি তো ওই পজিশনে নাই যেখানে 21শে আগস্টের গ্রেনেড হামলা বা আরো যেসব ঘটনা সবকিছুকে মিলে মিটিগেট করার। কিন্তু হ্যাঁ, যদি কোনোদিন দায়িত্ব দেওয়া হয়, তাহলে দেশই তো এক নম্বর, দেশই তো সবচেয়ে উপরে। এবং উদাহরণ তো কম নাই। বঙ্গবন্ধু বলেন, নেলসন ম্যান্ডেলা বলেন, মহাত্মা গান্ধী বলেন, হ্যাঁ, এমনকি আপনি ধর্মীয় উদাহরণ যে অনেক উদাহরণ আছে উদারতার। আর সেটা কেউ দেখাতে পারবেন কিনা সেই অপেক্ষা তো আছি। না, এখন আমার কেন জানি মনে হয় রাশেদ রহমান যে বিএনপি সঙ্গে জামাত ইসলামের যতই মানে রাজনৈতিক প্রতিপক্ষ হোক না কেন, বিএনপি আওয়ামী লীগের চাইতে জামাতকে বিশ্বাস করে বেশি। আমার মনে হয় এটা। আমার মনে হয় না যে আওয়ামী লীগকে সুযোগ দিলেও মানে পুরোপুরি সুযোগ দিবে। আমাদের একটা সমস্যা হয়ে গেছে, এটা আপনাকে আজকে বলি, এটা আমি অনানুষ্ঠানিক ভাবে বলি, বাট আপনাকে আজকে বলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তার একটা উপাধি ছিল আলামিন। আলামিন, অর্থাৎ তিনি নবী এবং রাসূল হওয়ার আগেই সমস্ত বিশ্বজাহান, আরব জাহানে একজন বিশ্বাসী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন উন্নত মানের মানুষ। ওনার একটা নাম ছিল মনে সম্ভবত খোকা, না সে খুব ছিল, বাট ওনাকে উনি যাদের রাজনীতি করতেন বাঙালি, তারা যেমন বিশ্বাস করতো, যাদের বিরুদ্ধে রাজনীতি করতেন তারাও অসম্ভব বিশ্বাস করতেন। সালাউদ্দিন কাদের চৌধুরী তো নাই, মারা গেছেন, কিন্তু গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সাহেব আছেন, এই তাদের অন্যান্য ভাই বোনেরা তো আছেন। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন দেখবেন ফজল কাদের চৌধুরীও বঙ্গবন্ধুকে অসম্ভব বিশ্বাস করতেন। মুসলিম লীগের নেতারাও বিশ্বাস করতেন, তাদের রাজনীতি তিনি করতেন না, একেবারে বিরুদ্ধ পক্ষে। এমনকি ইয়াহিয়া খানও বিশ্বাস করতেন, জুলফিকার আলী ভুট্টোও বিশ্বাস করতেন। কারণ উনি সাহসী তেজস্বী মানুষ ছিলেন, যা বলার বলে দিতেন এবং যা করার তিনি করতেন। এই কথা বলছি কেন? কারণ ক্ষমতায় যেতে হলে, ক্ষমতায় থাকতে হলে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে বিশ্বাসযোগ্যতা সব জায়গা থেকে থাকতে হবে। সমস্যা হয়ে গেছে যে 2018 সালের নির্বাচনের পরে আমরা রাজনৈতিকভাবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছি, আমাদের বিপক্ষ শক্তির পক্ষ থেকে সম্পূর্ণ বিশ্বাস হারিয়েছি। আর 2024 সালের 7ই জানুয়ারি আমি নির্বাচনে আবার আমরা আমাদের নিজেদের ভিতর থেকে বিশ্বাস হারিয়েছি। আমাদের অনেক বড় নেতাই আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দকে বিশ্বাস করেন না, ভয় পান যে কখন কার পিছনে কাকে লাগিয়ে দেওয়া হয়। অবশ্যই এই বিশ্বাসের জায়গা ঠিক না করা পর্যন্ত আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। এই জন্য বলছি যে অভ্যন্তরীণ যে সমন্বয়, অভ্যন্তরীণ যে নেতৃত্বের জায়গা, যে বিশ্বাসের জায়গা, সেটা তৈরি করতে হবে প্রথমে, করার পরে না বাহ্যিক বিশ্বাসের জায়গা। যাই হোক, কিন্তু আমি আপনাকে বুঝতে পারছি কথাটা। জি, বুঝতে পেরেছি। আমি বিশ্বাস করি যে সামনে নির্বাচনে আওয়ামী লীগ যে কোনো ফর্মে ফিরবে, আপনি মনে করেন ভালো ফর্মে ফিরবে। কিন্তু সভাপতি যেই হোক না কেন, আপনার মতো মন মানসিকতার একজন নেতাকে, আপনি না হন বন্য হোক, বা আপনার মন মানসিকতার এমন কাউকে কি আমরা অন্তত সাধারণ সম্পাদক পদে পাবো এটলিস্ট, যিনি এরকম ভাবে ভাববে যে আসলে পরিবর্তন দরকার, দলের চেঞ্জ দরকার, না আমি নিজেকে এত জেনজির সঙ্গে খাপ খাওয়ানো দরকার। আমি নিজেকে অত উন্নত মানের স্পেসিমেন মনে করতে চাই না। হাউএভার দ্য রিয়ালিটি ইজ অ্যাজ সাচ দ্যাট ইফ আওয়ামী লীগ ক্যান ম্যানেজ টু কাম ব্যাক টুমরো, তাহলে যেই নেতৃত্ব আছে সেটাই পাবেন। এটাই বাস্তবতা। মানে আগামীকালকে যদি ভবিষ্যৎবাণী করি যে আগামীকালকে আওয়ামী লীগ নতুন ভাবে বাংলাদেশে আবির্ভূত হলো, তাহলে যা ছিল ওইটাই থাকবে, এটার কোনো পরিবর্তন আশা করার কোনো সুযোগ নাই। কারণ এরা এখনো বুঝতে পারে নাই যে দ্য এন্টায়ার পলিটিক্যাল প্যারাডাইম হ্যাজ শিফটেড। পুরো পলিটিক্যাল স্ট্রাকচার মডেলটা যে চেঞ্জ হয়ে গেছে, এটা এখনো টের পাইতেছে না, বুঝতে পারতেছে না। এই নির্বাচনে আপনি বুঝতেছেন না, এই ধরেন নাহিদ ইসলাম, এই ধরেন নুরুল হক নূর, এই ধরেন আপনার কি বলে যে জুনায়েদ সাকি, হ্যাঁ, ধরেন ববি হাজ্জাজ, হ্যাঁ, আন্দারি পার্থ সাহেব, হ্যাঁ, তারপরে ধরেন আর কে হলো, একটা নাম বলেন, এই ধরেন আক্তার, এরা পাশ করে আসছে কেন? চিরকাল তারা আওয়ামী লীগের জন্য কণ্ঠকাঙ্ক্ষিন্য একটা বিছানা বা একটা চাদর বিছিয়ে রাখবে, এটাই বাস্তবতা। এখন তাদের প্রত্যেকের বয়স হলো আমার নেত্রীর নাতি সমান বয়স ধরতে গেলে হিসাবে। এখন উনি বেচারা কি এদের সাথে কাউন্টার করবে, নাকি নতুন জেনারেশন কাউকে দিয়ে কাউন্টার করাবে, সেই জায়গাটাই তো এখন আমার দল বুঝতে পারতেছে না। আমি কি আমার সন্তানের সাথে তর্ক করবো? I don't want to go into that situation. তো কথা হচ্ছে যে প্যারাডাইমটাই তো শিফট হয়ে গেছে। তারেক জিয়া সাহেবের বয়স 60, প্রধানমন্ত্রী হয়ে গেছেন, রাইট? ওনার ক্যাবিনেটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমির খুসরো মাহমুদ সাহেব, আরো গুটি কয়েকজন, নিতাই রয় সাহেব, কয়েকজন মুরব্বী ছাড়া বাকি তো সবই ইয়াং জেনারেশন। আপনি যখন কমান্ড এন্ড কন্ট্রোল করবেন, এটা তো একটা প্রয়োজন, একটা তো স্ট্রাকচার থাকতে হয়। আপনি স্ট্রাকচারটা দেখেন না, আমার দলের বর্তমান স্ট্রাকচারটা দেখেন। এমন লোক যে বিপর্যয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, সে পদও ছাড়ে না, বসে আছে। সারিয়া নিলেই হয়।
না সেটা তো অন্য কথা, আমি সেটা যেতে চাচ্ছি না। আমি আপনাকে বলতে চাচ্ছি যে কেউ তো কারো চাকরি করে না, কেউ কারো চাকর না। একজন নতুন প্রজন্মের সন্তান তিনি যদি কারো কথায় উজ্জীবিত হয়ে তাকে অনুসরণ করতে যায়, তাহলে তার মাঝেও বল বা শক্তি দেখতে পারতে হবে। সেটা তো নাই। তার থেকে বড় কথা যে রাজনীতির সবচেয়ে বড় যে শর্ত সেটা হচ্ছে যে মানুষকে উজ্জীবিত করা। কারণ আপনি যুদ্ধ করতে যান বন্দুক, গুলি, গ্রেনেড নিয়ে বা কামান নিয়ে। আর রাজনীতিবিদ পৃথিবী পরিবর্তন করে ফেলে তার মুখের শব্দ কথা দিয়ে। তার মানুষকে উজ্জীবিত করতে পারাটা হচ্ছে প্রাথমিক একটি শর্ত, যা ছাড়া আসলে রাজনীতি করা সম্ভব নয়। সেই জায়গা থেকে চিন্তা করলে আপনি আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মীকে ডেকে যদি বলেন যে তুমি আমার 5টা নাম বলো, যার বক্তৃতা শুনলে চোখে পানি আসে, 5টা নাম দিতে পারবে না, একটা নামও বলতে পারবে না। কারণ উজ্জীবিত করার মতো যত বক্তা তাদেরকে এই দুষ্টগুলো গলা টিপে হত্যা করেছে, রাজনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে। আপনি মনে করেন আপনাকে আমি রাজনৈতিক কিছু ঘটনা যা খালি চোখে দেখা যায় না শেয়ার করতে চাই। এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যখন স্বাধীনতায় বিপন্ন এই জামাত ইসলামীর তোড়জোড়ে, তিনি যখন টেলিভিশনে এসে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলছেন, আপনি মনে করেন না যে এই ভোটগুলো বিএনপির দিকে মুভ করছে? 100%। আওয়ামী লীগের একটা লোক চিন্তা করছে, ভাই আমার কোনো নির্দেশ দিচ্ছেন, আমি কি বর্জন করবো, আমার দেশ বাঁচাইতে হবে, আমি ভোট না দিলে তো জামাত এমপি হয়ে যায়, আমি দিয়ে দিই ভোটটা। হয়েছে তো, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদিও জামাত ইসলাম সরকার ওনাকে ফজু পাগলা বলতো, দেশ বাঁচানোর জায়গায় আমরা সেটা একটা ভূমিকা রাখতে পারতাম, কিন্তু আমরা কি করলাম, কেন করলাম, আমি ঠিক এখনো জানি না। আই ডোন্ট নো। আমিও বর্জন করেছি, কিন্তু কি কারণে করেছি আমি বুঝতে পারি না। কিন্তু গুলিটা কানে পাশ দিয়ে গেছে। কারণ আরেকটু হলে জামাত ইসলামী সরকার গঠন করতো, তারা টন বাজিয়ে দিত সবার, ইনক্লুডিং বিএনপি, শুধু আওয়ামী লীগ না। আর বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে আপনি ফজু পাগলা রাখেন আর যাই করেন, মানে আমি ইতিহাসের অংশ। আমি ডাকি না ওই জামাত সমর্থন। জামাতটাকে কি যায় আসে? আমি তো বললাম যে জামাত চেষ্টা করেছিল, দে ফেইলড। আজকে স্মৃতিসৌধে কে গেছে? নট তারেক জিয়া, নট বিএনপি, বাংলাদেশের প্রধানমন্ত্রী। যাইতে হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে যাইতে হবে, লেখা রাখেন, এটাই বাস্তবতা। ওই স্মৃতিসৌধে 7 বীরত্বের কথা লেখা আছে, কেউ পরিবর্তন করতে পারবে না, ইম্পসিবল। আজ বঙ্গভবনে যাবেন, নতুন রাষ্ট্রপতি আসবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর শক্তি কারো নাই, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। দিস আর রিয়ালিটি। চেঞ্জ করতে পারবেন না। সরিয়ে ফেললেও ইতিহাস কি আর চেঞ্জ করে ফেলানো যায়? বললাম যে সরাতে পারবেন না, সরিয়ে ফেললেও কিছু যায় আসে না। কিন্তু আপনাকে তো আমি আপনার অনুষ্ঠানে আজকে বললাম যে একটা প্রাণবন্ত ডিসকাশন হচ্ছে, যে এটা সন্ত্রাসী বলবেন না কি বলবেন ভাই? যেই ছেলে তার নিজের পরিবার মানে না, ওকে কি আপনি চাঁদাবাজ দেখবেন? মা তো অমানুষ, জানোয়ার সে। আমি আবার আপনাকে বলছি যে যেই ছেলেটি 71 সালে জন্ম হয় নাই, যে ছেলেটি 71 সাল দেখে নাই, যে ছেলে 71 সালকে ধারণ করে, যে বাংলাদেশে বিশ্বাস করে, সে যেই দলই করুক আমি তাকে ওয়েলকাম করি। এমনকি জামাত করলেও। আমি জামাত করি না, আপনি জামাত করেন, বাংলাদেশে বিশ্বাস করেন, আমি আপনাকে শাস্তি দিব? জি। কিন্তু আপনি জামাত করেন এবং বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, তাহলে চাপকানো উচিত আপনাকে। আমার জায়গাটা হচ্ছে সেই জায়গায়। এমন সব লোকজন তো আপনারা পেয়েছেন যারা 71 সালে জন্মগ্রহণ করে আজন্ম পাপী হয়ে আবির্ভূত হয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতার মহানায়কদের বিশ্বাস করে না। কতদিন বেঁচে থাকা যাবে জানি না, বেঁচে গেছি আপাতত। বিশ্বাস করেন এই নির্বাচনে দুর্ঘটনা হয়তো এই দেশ ধ্বংস হয়ে যেত। আপনি তো এটা কি বলেছিলেন যে বাংলাদেশের লোকেরা জামাতকে ক্ষমতা আনবে না? আপনার এখানে বলছি, এবং যত জায়গায় গেছে প্রত্যেক জায়গায় বলেছি, এবং 18 মাস ধরে বলেছি, বিশ্বাসের জায়গা থেকে বলেছি, শুধু হিসাবের জায়গা থেকে না। কারণ এটা হতে পারে না। জি, জনাব রাশিদ রহমান, আপনার যদি আর কিছু বলার থাকে তা না হলে আমরা অনুষ্ঠান শেষ করবো এবার। আমার খুব বেশি কিছু বলার নেই। আমার শুধু বলার আছে যে একটি নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। আমি অনেককে এর ভিতরে ব্যক্তিগতভাবে চিনি, এমনকি ধরেন শেখ রবিউল, তার সাথে অনেক প্রশ্ন করেছে, অনেক বাকবিতণ্ডা হয়েছে করেছেন, বাট উনি তো খুনের মামলার আসামি, ওনাকে আবার মন্ত্রী বানিয়েছে। উনি খুব তেজদীপ্ত কণ্ঠের অধিকারী। কিন্তু আমি মনে করি সে ব্যক্তিগতভাবে ইজ অনেস্ট, আই বিলিভ সো। আমি বিশ্বাস করতে চাই, সময় বলে দিবে। অনেকের জন্য অনেক শুভকামনা, হ্যাঁ, এবং শুভকামনা এই কারণে যে দেশ ভালো হলে সবার জন্য ভালো হবে, আওয়ামী লীগের জন্য ভালো হবে। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে এখন দেশটিকে রিপেয়ার করা প্রয়োজন, দেশটির মেরামতের প্রয়োজন, দেশটির আরোগ্যের প্রয়োজন। সেই জায়গা থেকে উই শুড অল স্ট্যান্ড ইউনাইটেড এন্ড উই শুড বিল্ড দ্য কান্ট্রি। এবং আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে চাই যে আমরা এমন কিছু নিয়ে বাংলার মানুষের কাছে যেতে চাই যেখানে বাংলাদেশের বাঙালিরাই বলবে যে হ্যাঁ, তোমারে আমার বড্ড বেশি প্রয়োজন, তোমারে আমি আমার পাশে চাই, তোমারে আমি ছায়া হিসেবে নয়, তোমারে আমি আমার সাথী বা সঙ্গী হিসেবে চাই। এবং সেই ফিলটাই মানুষের মনে আওয়ামী লীগ তৈরি করতে চায়। জি, করতে চাই। জি জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শক যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। ইউনূস কোথায় যাবে সে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু পলায়ন তো জারি আছে। আমি কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম নাম ধরে ধরে এরা সব পালাবে। আমি নামগুলো আবার বলছি, মিলিয়ে নিন এরা সব কারা কারা পালিয়েছে আর কারা কারা লাইনে আছে। কালকে তারা সব টিকিট কাটা আছে, সব পটাপট একেবারে পালাবেন। ধর এবার ধরে যদি আটকাতে পারেন, দেখুন বিমানবন্দর ঘিরে রাখুন। এরা এই চিটিংবাজগুলো প্রচুর পয়সা লুটপাট করেছে, লুটপাট করে এখন কাটার ধান্দা করছে। আমি বলেছিলাম উপদেষ্টার বিশেষ সহকারী দুজন আছে, আবু তৈয়ব এবং লুৎফে সিদ্দিকী, এরা দুজনে পালাবেন। তা অলরেডি এরা দুজনে পালিয়ে গেছেন অলরেডি। আচ্ছা, বাকি যে 9 জন জানিয়ে দিয়েছিলেন তারা পালাবেন, তারা হচ্ছেন সালাউদ্দিন অর্থ, রিজওয়ানা পরিবেশ, যিনি বড় বড় কথা বলেছিলেন আমি অন্তত পালাবো না, তিনিও পালাবেন, আগামীকালই হয়তো পালাবেন। শারমিন মুর্শেদ ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ফরিদা আক্তার লাইভস্টক, ফারুকি আজম অর্থ ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি সম্ভবত বাইরে চলে গেছেন।
তৌহিদ হোসেন তিনি বলেছেন আমি পালাবো না, আমি থাকবো। তিনিও কালকে হয়তো হাওয়া হয়ে যাবেন, কারণ তার পরিবার কিন্তু চলে গিয়েছে। আচ্ছা, খলিলুর রহমান সে তো এনএসএ, সে তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি তো যাবেনই। আর শেখ বশির বিমান ও বাণিজ্য। এছাড়াও আরও একজন রিজাইন দিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আপনাদের আইজিপি। আমি বলেছিলাম তিনি পালিয়ে যাবেন, তিনি চলে যাবেন, তিনি জানিয়ে দিয়েছিলেন। তিনি 18-15 তারিখ তিনি রেজিগনেশন দিয়েছেন এবং সেটা অ্যাকসেপ্ট হয়েছে। তিনি বলেছেন অ্যাকসেপ্ট না করলে আমি ছেড়ে বেরিয়ে যাব, আমার আর কোনো দায় থাকবে না, কারণ আমার আর 8 মাস বাকি আছে, আমি এই দায়িত্ব আর সামলাতে পারবো না। এবার তিনিও কাটার ধান্দা করছেন, তিনিও কেটে পড়বেন। আচ্ছা, এদিকে আপনাদের তিনি হচ্ছে আইজিপি হচ্ছে বাহাদুর আলম তিনি আইজিপি। আচ্ছা, আর একটা খবর হচ্ছে যেটা আমি গতকালকে বলেছিলাম, সেনাবাহিনী ব্যারাকে ফিরছে। এবার ডেটটা জানা গেছে, সেটা হচ্ছে 28 তারিখ। এই মাসের 28 তারিখ ওয়াকারুজ্জামান বলে দিয়েছে আমার সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এবার সরকার থেকে অনুরোধ করা হয়েছে এবং তারেক রহমান অনুরোধ করেছেন আরো যাতে 1টা মাস তারা থেকে যান, তাদের গুছিয়ে নিতে সময় লাগবে। সেখানে ওয়াকারুজ্জামান বলেছেন যে আমরা অলরেডি অনেক ক্লান্ত, আমাদের বিশ্রামের দরকার, আমরা আর এই ঝামেলা নিতে পারবো না, ফলে আমাদেরকে ব্যারাকে ফিরতেই হবে। তবুও আপনারা যখন বলছেন আমি একটুখানি আলোচনা করে দেখব এবং পরে আপনাদেরকে জানাবো যে আমি থাকতে পারবো, আমার সৈন্যরা থাকতে পারবে কি পারবে না। যদি তাদের মতামত আমি জেনে যেই দেখি তাদের মতামত আমার পক্ষে, আপনাদের পক্ষে যাচ্ছে না, অর্থাৎ মাঠে থাকার ব্যাপারে তারা রাজি হচ্ছে না, তাহলে 28 তারিখেই আমাদের শেষ দিন। 29 তারিখ থেকে আমরা সব ব্যারাকে ফিরে যাব। এবার আপনারা বুঝে নেবেন, কারণ আপনাদের সরকার গঠন হয়ে যাচ্ছে, আপনারা বুঝে নেবেন আপনারা কি করবেন কি করবেন না। এর মধ্যে আবার একটা খবর পেলাম, সেটা হচ্ছে জামাত নাকি এর মধ্যে ঢোকার চেষ্টা করছে সরকারের মধ্যে। মানে অনেক অনেক এর করা হচ্ছে, এই দুজনকে, এনসিপির অন্তত দুজনকে, এই নাহিদ আর আক্তারকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির আবার মতভেদ আছে, যে বিরোধী দল একটা গঠন হয়েছে, বিরোধী দল থেকে আবার যদি সরকারে নিই তাহলে পরে ব্যাপারটা একটুখানি গন্ডগোলে হয়ে যাবে না। ওদিকে জামাত হইল বিরোধী দলে, আবার বিরোধী দলের থেকে আমি আবার, যেহেতু এনসিপি জামাতের সঙ্গে আছে, আবার বিরোধী দল থেকে আমি দুজনকে নিয়ে সরকারে ঢুকিয়ে দিলাম, তাহলে তো এই তো একেবারে মানে খিচুড়ি হয়ে যাবে। তাহলে এটা করা যাবে না। এটা নিয়ে একটা ওদের মধ্যে একটা বিএনপির মধ্যে একটা বিবাদ ঘটেছে। কিন্তু আলটিমেটলি আমার যতদূর মনে হয়, এই যে ভারত সফর যেটা তারেকের আছে না, তারেককে যেটা টিকে পাঠানো হয়েছে এখানে, সেখানে আগে যা চুক্তি, সে চুক্তি সই করা হয়েছিল, সে চুক্তিতে তো অনেক কিছু লেখা আছে, সেটা আমরা পরিষ্কার বলতে পারবো না। এবার এখানে এসে যে চুক্তিগুলো হবে সেখানে হবে আরো মারাত্মক। সেটা হবে শেখ হাসিনার ফিরে যাওয়ার চুক্তি, মানে দেশে ফিরে যাওয়ার চুক্তি, এবং তার উপরে ব্যান্ডটা তুলে নেওয়ার কথা, এবং তাকে রাজনৈতিক মানে কর্মকাণ্ডে যোগ দেওয়ার ব্যাপারে কোনো রকম বাধা দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে পরে ভারতের দিক দিয়ে সব রকম সাহায্য বন্ধ করে দেওয়া হবে। আদারওয়াইজ যদি মেনে নেওয়া হয় তাহলে ভারত পূর্বের মতো সাহায্য করে যাবে। এখন এই ভারত বলেছে আমরা 7-8 মাস আমরা এই বিএনপিকে আমরা লক্ষ্য করব, নজরে রাখবো। এই 7-8 মাসে বিএনপি কি করে তার উপরে স্থির করব যে পরবর্তী পদক্ষেপ কি হবে। কারণ বিএনপি 2004-এর ওই ঘটনা কিন্তু ভারতবর্ষ বলেনি। ভারতবর্ষ এখন একটা মন্দের ভালো বেছে নিয়েছে, যেহেতু শেখ হাসিনাকে ওখানে প্রতিস্থাপন করতে হবে, তাই একটা সরকার গঠন করে তাকে মান্যতা দিয়ে এখন শেখ হাসিনার সঙ্গে তাদেরকে বসিয়ে একটা চুক্তি ফুক্তি করে যে করেই হোক না কেন শেখ হাসিনাকে ওখানে পুনর্বাসন করতে হবে। সেটা হচ্ছে ভারতের মত। এবার যদি দেখা গেল 7-8 মাসের মধ্যে সময়ের মধ্যে কিছু হলো না, বিএনপি তার পূর্ব দিকেই ফিরে গেল, মানে পূর্ব অবস্থানেই ফিরে গেল, ভারত বিরোধিতার দিকেই ফিরে গেল, তাহলে পিঠের চামড়া তো গোটাবেই। কারণ ভারতবর্ষ দীর্ঘদিন সহ্য করবে না। শেষ পর্যন্ত ভারতবর্ষ মানে অপেক্ষা করেছে এবং নানান রকম সুযোগ দিয়েছে। পৃথিবীর সর্বত্র কিন্তু জয়শঙ্কর এই বার্তারা কিন্তু ঘুরে 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 পৌঁছে দিচ্ছে। ফলে ভবিষ্যতে বাংলাদেশের ওপরে কি হবে, বিএনপির আচরণের উপরে নির্ভর করছে। বিএনপি ভারত বিরোধিতার কমাবে নাকি তার পূর্বের অবস্থানে থেকে ভারত বিরোধিতা করবে। যদি করে তাহলে পরে ভারতবর্ষ জোর কাটাতে দ্বিধা করবে না। এটাও কিন্তু তারেক রহমানকে পরিষ্কার ওখানে চুক্তিতে লেখা হবে এবং তারেক রহমানকে সেখানে সই করতে হবে। আর সই যদি না করে তাহলে তারেক রহমান সিধে লন্ডন। কারণ তখন আর কিছু মানা হবে না। ধরো আর মারো, না ইউনুস পার পাবে না তারেক পার পাবে, কেউ পার পাবে না। ভারতবর্ষ এবার এটে গেছে, একেবারে খিল দিয়ে দিয়েছে, মানে কোনো রকম ভাবে পার পাবে না। তবে আর একটা ঘটনা ঘটেছে গতকালকে, পাকিস্তানের ওই মর্মান্তিক হারের পর ওই যে আপনাদের বুলবুল যিনি ছিলেন, তিনি তো পাকিস্তানের ক্রিকেটটাকে, তিনি আর ওই আমাদের ওই যে অধ্যাপক সাহেব আসিফ নজরুল, তিনি দুজনে মিলে তো ডুবিয়েছেন। ডোবানোর পরে এবারেতে বুলবুল নাকি বলেছিলেন আমি অনেক কষ্ট করে পাকিস্তানকে ঢুকিয়েছি, এবং পাকিস্তানের এই দুর্দশা
পাকিস্তানের টিভিগুলো যদি দেখেন এবং সোশ্যাল মিডিয়া দেখেন, কিস্তির বন্যা বয়ে যাচ্ছে, নানান ধরনের নতুন নতুন গালাগাল যদি শুনতে হয়, তাহলে পাকিস্তানের মিডিয়া দেখুন আর পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলো দেখুন, শর্টসগুলো দেখুন, দেখলেই বুঝতে পেরে যাবেন যে পাকিস্তান কি অবস্থা। কেন? সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকে বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।